আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো গতকালকে তোমাদের একটা ক্লাস আমরা নিতে চাইছিলাম, ইতিহাস প্রথম পত্র। তখন হচ্ছে বিদ্যুৎ মামা অনেক জ্বালাতন শুরু করে, যার কারণে পরবর্তীতে আমাদের আর ক্লাসটা কন্টিনিউ করা হয়নি। সো এর কারণে হচ্ছে আমরা পরবর্তীতে আজকে ক্লাসটা সম্পূর্ণ করার জন্য ক্লাসটা রেডি করি। সো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে আমাকে একটু জানাবো যে ভাইয়ার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সো কালকে যেহেতু আমরা অর্ধেকটা পড়ছি, তো আজকে বেশি সময় নিব না, আজকের ক্লাসটা খুবই শর্ট হবে। সো দ্রুত জয়েন করো সবাই। একটু দ্রুত জয়েন হয়ে যাও, কারণ বিদ্যুৎ মামা আমাদের সাথে ভালোই মজা নেওয়া শুরু করছে। সো এইখানে হচ্ছে দেখা গেছে 150 পরে আবার বিদ্যুৎ চলে গেলে পরে ঝামেলা। আচ্ছা, যারা জয়েন হচ্ছে একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে জানাও। আচ্ছা, যারা জয়েন হচ্ছে একটু সাউন্ডটা ক্লিয়ার আছে। আহ, এই তো ক্লাসে স্টুডেন্ট ঢুকতেছে এখন। প্রথমেই সালাম দিয়েছে মারিয়া খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু নির্দিষ্ট যে সময় দিয়েছিলাম আমরা 7টা, সো একটু আগে শুরু করা হয়েছে, কারণ হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেমকে আমরা এখন খুব ভয় পাই, যার কারণে হচ্ছে একটু আগেই শুরু করা হয়েছে ক্লাসটা। আহ, তোমরা একটু দ্রুত জয়েন করো, যারা জয়েন হচ্ছে একটু দ্রুত জয়েন করো, তাহলে আমরা দ্রুত শেষ করতে পারবো ক্লাসটা। আচ্ছা, এই যে অনেকে জয়েন হচ্ছে এখন। শুভ রয় বলছে ভাইয়া আদাব, ঠিক আছে আদাব। আম, মেঘা শেখ ও বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উর্মি উর্মি জামিলা সাথী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আরেকজন আদাব স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম। আহ, আচ্ছা আদাব, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আমরা যারা জয়েন হচ্ছে ওরা জয়েন হোক, আমরা হচ্ছে ক্লাসটা যেহেতু খুব বেশি দীর্ঘায়িত করবো না, সো আমরা আমাদের মতন শুরু করি, ওরা আসতে থাকুক, ঠিক আছে? আচ্ছা, কাশফিয়ার কমেন্ট একটু বড়, তাই ও হচ্ছে ওর কমেন্টটা পড়ি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি নামাজ পড়ছিলাম তাই দেরি হয়ে গেছে। কোনো ব্যাপার না। আমার হচ্ছে একটু ছোট্ট ভুল আছে, কারণ কি আমরা ক্লাসটা 7টায় শুরু করতে চাইছিলাম। বিদ্যুৎ মামাকে আমরা খুব ভয় পাই এখন, যার কারণে হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি শুরু করছি। সো কোনো প্রবলেম নাই, আমরা সুন্দরভাবে আজকে পড়বো। আচ্ছা, ডিএন তুমি বলেছো ভালো আছে, ঠিক আছে, ঠিক আছে। অনেকেই জিজ্ঞাসা করতেছে, সালাম দিচ্ছে এবং বলতেছে কেমন আছেন স্যার। আচ্ছা, সবাইকে একসাথে বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা কেমন আছো আমি একসাথে বলে দিলাম। আচ্ছা, আচ্ছা, যারা জয়েন হচ্ছে ওরা জয়েন হোক, আমরা হচ্ছে আমাদের মতন শুরু করি। আচ্ছা, গতকালকে হচ্ছে মোটামুটি যারা ছিলা তারাই মোটামুটি ক্লাসে জয়েন হচ্ছে, তাই হচ্ছে আহ আচ্ছা, নীরব দাস বলছে স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আজকে হচ্ছে আমরা খুব বেশি ইয়ে করবো না, আমরা জাস্ট যেহেতু অনেকে আবার কয়েকজন আছে নতুন ক্লাসে, সো তাই হচ্ছে আমি জাস্ট আগের পড়াটা যেটা আমরা পড়াই গেছিলাম ওগুলো জাস্ট সামারি করব। আর আবার গুরুত্ব দিয়ে একদম মেনলি ভাবে তোমাকে বিস্তারিত বোঝাবো ওই পরের স্লাইডে গিয়ে, যতটুকু আমি কালকে বুঝাইছিলাম। সো আমরা হচ্ছে এখানে সামারি। তাহলে আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে, তোমরা সবাই কালকে দেখছো যে এই অধ্যায়ের নাম হচ্ছে
ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। মানে কি, ইংরেজ মানে হচ্ছে যারা ইউরোপ কান্ট্রির যে দেশগুলো আছে ওই দেশগুলা ভারতে আইসা তারা আধিপত্য নিজেদের মতন প্রতিষ্ঠা করছিল, শাসন, এইটা বোঝাচ্ছে। সো এটা আশা করি বুঝতে পারছো। এই অধ্যায় থেকে আমরা পড়বো ইউরোপীয়দের ভারতে আগমন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাংলা ইংরেজদের রাজনৈতিক আধিপত্যের সূচনা, পলাশী যুদ্ধ, পলাশী যুদ্ধের ফলাফল ও ঐতিহাসিক গুরুত্ব। এই কয়টা টপিক পড়বো। এই কয়টা টপিক পড়লে আমি গতকালকে বলেছিলাম যে এইখান থেকে আমাদের 95% কমপ্লিট হয়ে যাবে। কারণ 100% কমপ্লিট এটা বলা যায় না, কারণ এদিক সেদিক হয়ে যেতে পারে প্রশ্ন। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই কয়টা টপিক পড়লে আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবো। কালকে এতটুকু পড়াইছিলাম, এর থেকে বেশি পড়াইছিলাম। তারপর ইউরোপীয়দের ভারতে আগমন, কেন ইউরোপরা ভারতে এসেছিল আমি খুব সুন্দরভাবে বুঝাইছিলাম যে ভারতে প্রচুর ধন সম্পদ ছিল, যার কারণ হচ্ছে এগুলো ইউরোপীয়রা এগুলো দেখে তাদের লোভ হয়, তো সেখানে যে ব্যবসা বাণিজ্য করে তাদের ওই ধন সম্পদ গুলা নিজের আধিপত্যের মধ্যে নিয়ে আসবে। সো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে মূল কারণ, বুঝতে পারছো। সো এখানে হচ্ছে কয়েকটা টপিক আমরা উল্লেখ করে দিছি, যে যেমন প্রচুর মশলা ও মূল্যবান সম্পদ গুলার জন্য গেছিল ইউরোপীয়রা। তারপরে স্থলপথে বাণিজ্য ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ, মানে রাস্তার মধ্যে যখন মালামাল নিয়ে যেত, এটা হচ্ছে খুব ব্যবসা বাণিজ্যের জন্য এটা খুব ঝুঁকিপূর্ণ ছিল এবং খরচ ছিল প্রচুর, যার কারণে স্থলপথে তারা বাণিজ্য না, তারা হচ্ছে পরবর্তীতে এই যে নতুন সমুদ্র পথের সন্ধান করে স্থলপথে ব্যয়বহুল দেখে। তো এগুলা তারপরে হচ্ছে নতুন জলপথ আবিষ্কার করার ফলে ইউরোপীয়দের ভারতে আসার সুযোগ তৈরি হয়। মানে ওই যে তারা তো এটাই খুঁজতেছিল যে সহজ পথে, জলপথে সমুদ্র সন্ধানে তারা জল দিয়ে যাবে। সো এই পথটাই তারা খুঁজতেছিল। যখন এই পথটা ভাস্কো দা গামা পর্তুগিজ নাবিক তৈরি করে, সর্বপ্রথম জলপথে, আমি কালকেও বলছিলাম, জলপথটা তৈরি করছিল পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। সো সে যখন তৈরি করে তখন হচ্ছে তারা খুব সুন্দর সুযোগ পায় ব্যবসা করার। প্রথম উদ্দেশ্য ছিল বাণিজ্য, এটা মাথায় রাখবা, প্রথম উদ্দেশ্য ছিল বাণিজ্য। তারপরে যখন দেখলো যে বাণিজ্য খুব সুন্দর ভালোভাবে করতে পারতেছে, তখন তারা রাজনৈতিক অধিকারও খাটাতে শুরু করে। এ হচ্ছে সামারি, আমি খুব বেশি দীর্ঘায়িত করবো না, কারণ এগুলো কালকে পড়ানো হয়েছে। তারপরে এই জিনিসটা আমি মনে রাখতে বলছিলাম কেন, কারণ হচ্ছে এইখানে যে ইউরোপীয়রা ব্যবসা করতে আসছে তাদের প্রথম লক্ষ্য ছিল বাণিজ্য, এটা অবশ্যই মনে রাখবা, এটা স্ক্রিনশট দিতে বলছিলাম গতকালকে আমি। আচ্ছা আমরা একটু কমেন্ট করি। অন্তরা অপূর্ণা বলছে, স্যার আমার ইসলামের ইতিহাস নাই এখন, কালকে যে সাবজেক্ট হয়েছে সাবজেক্টগুলো পরপর 2টা ক্লাস করিনি, তাই সাবজেক্ট নাই আমার। ওকে ঠিক আছে, ইতিহাস নাই আমার, ভালো আছে এয়ার। আবু বকর বলছে ভালো আছেন স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, যারা নাই তাদের এই ক্লাসটা করার দরকার নেই। তাহলে আমরা প্রথমে বললাম যে ইউরোপীয় যারা আছে এই অধ্যায় যারা মূলত ইউরোপদেরকে নিয়ে, তো ইউরোপরা যে ব্যবসা করতে আসছে প্রথমে তাদের উদ্দেশ্য ছিল কি, বাণিজ্যিক। তারপর কি, প্রতিযোগিতা তৈরি করছে। কারণ কি, যখন তারা ব্যবসা শুরু করছে তখন অন্যান্য ইউরোপের আরো দেশগুলো এসে এখানে ব্যবসা শুরু করছে। যখন অনেক ব্যবসায়ী আসলো, তখন হচ্ছে একটা প্রতিযোগিতামূলক আয়োজন করছিল তারা, মানে প্রতিযোগিতা চলতেছিল যে কার আগে কে ভালো ব্যবসা করতে পারে, এই টাইপের। তারপর রাজনৈতিক অধিকার, যখন দেখলো যে ব্যবসা বাণিজ্য ভালো, প্রতিযোগিতা ভালো করতে পারতেছে, তখন তারা রাজনৈতিক অধিকার খাটানো শুরু করলো। তারপর কি হলো, আধিপত্য, মানে জুলুম সৃষ্টি করলো। বুঝতে পারছো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে যারা এই জিনিসটা মাথায় রাখতে পারবে ও ম্যাক্সিমাম সৃজনশীল বানিয়ে লিখে আসতে পারবে পরীক্ষায়, কারণ এত সুন্দর করে কেউ তোমাকে লিখে দিবে না। এখান থেকে কিন্তু অনেক কিছু বানায় লেখা যায়। প্রথমে উদ্দেশ্য ছিল বাণিজ্য, তারপরে অনেক ব্যবসায়িক কারণে প্রতিযোগিতা শুরু হয়, তারপরে তারা ক্ষমতা বিস্তার করার জন্য রাজনৈতিক দিকে হাত বাড়ায়, তারপরে হচ্ছে তোমার আধিপত্য, মানে নিজেদের মতন করে জুলুম সৃষ্টি করে, এইগুলা হচ্ছে। বুঝতে পারছো? তৌফিক হাসান ভাইয়া, 2N পেপার একটু বেশি হার্ড, ওইটা কবে পড়াবেন? আচ্ছা, আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি যে আমার ক্লাসের প্যাটার্ন হচ্ছে আমি একটা ক্লাসে একটা সিকিউ কমপ্লিট করে দিই ম্যাক্সিমাম ক্লাসে। সো আমি যদি তোমাদের এই অধ্যায় তোমাদের অ্যান্সার করতে হবে 7টা সিনছিল, আমি যদি মাত্র 7টা ক্লাসও নেই একটা সাবজেক্টে, 7টা ক্লাস নিলে তুমি 100% 7টা সিনছিল, 95% সম্ভাবনা তুমি 100% 7টা সিনছিল করতে পারবা, মানে 95% সম্ভাবনা তুমি 7টা সিনছিল পরীক্ষায় লিখে আসতে পারবা। কারণ আমি এমন ভাবে ক্লাস নিব প্রত্যেকটা ক্লাস থেকে একটা সিনছিল কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশি। সো 7টা ক্লাস নিলে এনাফ। সো আমরা খুব দ্রুত আগাই যাব, আমাকে আমার মতন পড়াইতে দাও, তাহলে হচ্ছে আমি খুব সুন্দরভাবে আগাবো। সো আমাদের 6 মাসের একটা কোর্সের মধ্যে ইতিহাস ক্লাস আজকে প্রথম, দ্বিতীয় ক্লাস। সো এখন হচ্ছে দ্বিতীয় পদ্ধতি আমি কেমনে যাবো বলো, প্রথম পেপার শেষ করতে হবে না? সো 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা সব কমপ্লিট করবো, এটা নিয়ে প্যারা নেই তোমার। বুঝতে পারছো?
আচ্ছা, মাদ্রাসার সাথে না মিলতে পারে, কারণ মাদ্রাসায় অনেক কিছু আলাদা। মাদ্রাসা আর জেনারেল বোর্ড তো এক না। তো এখানে হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি এটা যতটুকু মিলে, তার থেকে অন্যান্য আদার সাবজেক্ট গুলা, ইতিহাস, ইসলামের ইতিহাস আছে মাদ্রাসায়, তো এটা হচ্ছে একটু মিলে না। ইসলামের ইতিহাস আর ইতিহাস সম্পূর্ণ আলাদা বিষয়। একটা হচ্ছে ইসলামের ইতিহাস আর এটা শুধু জেনারেল ইতিহাস, তো এটা বুঝতে হবে। যাদের ইতিহাস আছে, তো বই আলাদা হইলেও তাদেরটা মিলে যাবে, কারণ ঘটনা একই। বই আলাদা হইলেও রাইটার আলাদা হতে পারে। সো আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা আগাই। তারপরে আমরা আরো সামনে পর্যন্ত পড়ছিলাম যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এবং এই যে প্রতিষ্ঠিত হয়, কোম্পানির প্রাথমিক উদ্দেশ্য ছিল ভারত প্রাচ্যের সঙ্গে বাণিজ্য পণ্য সংগ্রহ ও রপ্তানি কেনাবেচা করা। ভারতের সাথে, ভারতে যায় ওইখানে রপ্তানি এবং মানে ওই যে ব্যবসা বাণিজ্য করা প্রাথমিক উদ্দেশ্য। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একদম বেসিক উদ্দেশ্য ছিল, এটা মাথায় রাখবা, যে তাদের একদম বেসিক উদ্দেশ্য ছিল কি, মানে ব্যবসা বাণিজ্য করবে। তারা ভারতে যায়, তারা ভারতের ধন সম্পদ নিয়ে, মানে সবকিছু নিয়ে কার্যক্রম করে, এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করে সেইখানে হচ্ছে তারা প্রভাব বিস্তার করবে। এই জিনিসটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেসিক একদম প্রাথমিক উদ্দেশ্য। এটা থেকে কিন্তু অনেক কিছু বানায় লেখা যাবে, বুঝতে পারছো? আমি এতটুকু পড়াইছিলাম গতকালকে, তাই এখানে বিস্তারিত আমি, অনেকে হইতে পারে মজা পাচ্ছ না, বাট এটা হচ্ছে আমি পড়াইছি বিধায় এটা আমি আজকে জাস্ট সামারি করে যাচ্ছি। হ্যাঁ, এইখান থেকে আমি মোটামুটি পড়ানো শুরু করি, কারণ আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যন্ত পড়ছিলাম কালকে। কিভাবে বণিক থেকে শাসক, এই টপিকটা মোটামুটি বুঝাইছিলাম, তারপরে এইখান থেকে আমি শুরু করতেছি, বুঝতে পারছো? তাইলে আচ্ছা, অনেকে বলতেছে ভাইয়া আমার ইসলামের ইতিহাস আছে, ইতিহাস নেই, তাহলে তারা এই ক্লাসটা তোমাদের প্রয়োজন নেই ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এমডি সোহেল এইমাত্র আসছে, ও সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি ক্লাসটা শুরু করো বাবা, এখন তুমি লেট করে ফেলছো একটু। আচ্ছা ঠিক আছে। তার মানে কিভাবে বণিক থেকে শাসক, বণিক মানে তুমি এখানে মানে ব্যবসায়ী বুঝাইতে পারে, কারণ ইউরোপীয়রা কিন্তু এখানে ব্যবসা করতে আসছে। তো ব্যবসা থেকে কিভাবে তারা শাসক হলো, ওই যে প্রথমে উদ্দেশ্য ছিল ব্যবসা করা, তারপর তারা কি করছে, রাজনৈতিক অধিকার ফলাইছে, ওইখানে হস্তক্ষেপ করছে তাদের অধিকার গুলা, ওইখানে রাজনৈতিক ভাবে তারা ওইখানে ক্ষমতা বিস্তার করতে চাইছে। সেইখানে ব্যবসায় বলা যায় যে কিভাবে বণিক থেকে শাসক, এই জিনিসটা আমরা জানবো কিভাবে ইংরেজদের ক্ষমতার বৃদ্ধির ধাপ। তাহলে প্রথমে কি, এই যে আমি যেটা বললাম, বাণিজ্যের অনুমতি পেয়েছিল। প্রথমে কি পেয়েছিল, বাণিজ্যের অনুমতি, সেখানে যা ব্যবসা বাণিজ্য করবে। তারপর কুঠি বাণিজ্যিক কেন্দ্র স্থাপন, কুঠি বাণিজ্য স্থাপন, ধরো আমি একটা বাণিজ্য করব, এখন আমি প্রথমে ওই হকারগিরি করছি, কি করছি, ওই সাইকেলে কইরা আমি মালামাল বিক্রি করছি। তারপরে কি করছি, যখন দেখতেছি আমার ব্যবসা হলো, তখন আমি একটা আস্তা দোকান বসাই দিছি। এই জিনিসটা হচ্ছে কি, বাণিজ্যিক কুঠি বাণিজ্য কেন্দ্র স্থাপন, কুঠি ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন, এই জিনিসটা। সামরিক শক্তি, সামরিক শক্তি, যখন দেখলো ব্যবসা বাণিজ্য ভালো, তখন তারা নিজেদের শক্তিগুলো একটু খাটাইতে শুরু করলো, এটা হচ্ছে সামরিক শক্তি। তারপর হচ্ছে স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ। স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ কি, ভারতে যায় যখন যে রাজনীতিগুলো ছিল, ওই যে স্থানীয় মানে কি, তাদের যে রাজনীতিগুলা, ওগুলাতে তারা হাত বাড়ানো শুরু করে। এগুলো সিম্পলি মাথায় রাখবা, অত জটিলতা নিয়ে মাথায় নেওয়ার প্রয়োজন নেই, তাহলে প্রেশার লাগবে, বুঝতে পারছো? ভারতের যে রাজনীতি ছিল, ওইখানে তারা হাত বাড়াইছে, রাজনৈতিক অধিকার হাত বাড়াইছে, তখন তাদের ব্যবসা ভালো, তারা এখন ওই দেশে প্রভাব ফেলতে চাইতেছে, এই জিনিসগুলা, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি, নবাবের সঙ্গে সংঘর্ষ। নবাব সিরাজউদ্দৌলা, যখন ইংরেজরা যখন ব্যবসা বাণিজ্য করে, তখন তাদের নবাবের সাথে মানে কি বলে এটারে, ঝামেলা হয়েছিল। সংঘর্ষ মানে কি, দুইজনে ঝামেলা হয়েছিল। তারপরে রাজনৈতিক ক্ষমতা অর্জন, তারা ইউরোপীয়রা একসময় ব্যবসা করতে করতে তারা রাজনৈতিক ক্ষমতাটা অর্জন করে ফেলে এবং অনেকদিন, প্রায় 200 বছর শাসন করে। এটা তোমরা ভালো করে জানো যে ব্রিটিশরা, এখান থেকে কিন্তু তার শুরু। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা, বুঝতে পারছো এই পর্যন্ত? তোমরা কমেন্টে একটু রেসপন্স করো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। যারা ক্লাসটা করতেছো একটু কমেন্টে রেসপন্স করো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। আমি জাস্ট সিম্পলি পড়ায় যাচ্ছি। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল আসছে।
আসসালামু আলাইকুম। আর আমি হচ্ছে এখন বাজে কয়টা, 7টা, এই 7:30 ভিতরে বেরোবো, ওই এলাকায় যেতে 40 মিনিট। আচ্ছা, একটু সময় নিলাম তোমাদের কাছ থেকে। কলটা খুব ইম্পর্টেন্ট ছিল। কেন ইম্পর্টেন্ট ছিল? কারণ আমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে কল দিছে। সো দ্যাটস আমার কলটা ধরতে হবে, কারণ সে আমার কাছে খুব সম্মানিত ব্যক্তি। আমি এখন আমার প্রধান শিক্ষককে খুব সম্মান করি, খুব ভালোবাসার মানুষ আমার, খুব পছন্দীয় শিক্ষক আমার। তাই কলটা ধরলাম, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা, হ্যাঁ, সবাই লিখছে যে জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এটা খুব ভালো ব্যাপার যে তোমরা সহজে বুঝে। যদিও আজকে কিন্তু আমি জাস্ট সামারি আকারে বোঝাইতেছি, কারণ গতকালকে ক্লাসটা নিতে যায় আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছিল। আচ্ছা, প্রধান শিক্ষকের টপিকটা যেহেতু তুললাম, তোমরা কে কে প্রধান শিক্ষকের সাথে ভালো সম্পর্ক আছে এখনো স্কুল জীবনে? ম্যাট্রিক দিছো যখন, তখন হচ্ছে ওই সম্পর্কটা যদি ভালো থেকে থাকে, তোমরা কমেন্টে জানান যে স্যার আমার সাথে আছে। আমি আমি এখনো খুব ভালোবাসি স্যারকে, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, আমি হচ্ছে আগাইতে থাকি। আচ্ছা, বোঝা গেল, অনেকে বুঝে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আরেকটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানিটাকে ভালোভাবে সৃজনশীল অ্যান্সার করার জন্য তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে। কি করতে হবে? মনে রাখতে হবে, এই যে যারা গতকালকে নোট নিয়ে বসেছিল, আজকে যারা নোট নিয়ে বসেছে, তারা এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে ফেলবা। ঠিক আছে, আমি আগে বুঝাই দিই। বাণিজ্য করতে এসে শাসক হয়ে ওঠে। বাণিজ্য মানে কি? ব্যবসা করতে এসে তারা শাসক, রাজনৈতিক, ওই যে রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করে নিজের ক্ষমতা বিস্তার করছে, তখন তারা কি হয়ে ওঠে? শাসক, মানে দেশ পরিচালনা করার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। মানে প্রথমে ব্যবসা বাণিজ্য থেকে তারা ওই, আচ্ছা, প্রথমে ব্যবসা বাণিজ্য করার পর থেকে যখন ব্যবসা বাণিজ্য ভালো হলো, তখন তারা রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করলো, রাজনৈতিক ভাবে তারা চাল কাটানো শুরু করলো, যে ক্ষমতা নেবে, ক্ষমতা নেবে, তারপর কি তারা শাসক হয়ে গেল। ওই দেশটা পরিচালনা করার জন্য তারা শাসক হিসেবে কাজ করা শুরু করলো। তার মানে কত বড় একটা মানে প্রভাব বিস্তার করছে তারা, বুঝতেছো জিনিসটা? প্রথমে গেছে সিম্পলি হকার, ব্যবসা করতে, তারপরে তারা রাজনৈতিক ভাবে শাসক হয়ে গেছে। জিনিসটা কত মানে মানে কেমন দেখো, ভয়ঙ্কর লেভেলের একটা জিনিস, একটু চিন্তা করো, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি? ইংরেজদের উত্থানের মূল ধারাটি, মানে মূল ধারাটি এইটাই যে তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করছে, তারপর শাসক হয়েছে। এই জিনিসটা সবাই নোট করে ফেলো এবং স্ক্রিনশট দিয়ে তুমি হচ্ছে আমাকে জি স্যার লেখো, যে যার স্ক্রিনশট দেওয়া ডান। এখান থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল লক্ষ্যটা তোমরা ধরে নিতে পারবা। এটা স্ক্রিনশট দিয়ে ফেলো। আচ্ছা, মিম বিশ্বাস বলছে স্যার স্ক্রিনশট নিলে গ্যালারিতে থেকে যায়, তাই খাতায় নোট করছি। ভেরি গুড, এটা তো গুড স্টুডেন্টের ব্যাপার। আচ্ছা, অনেকেই স্ক্রিনশট নিয়ে ফেলছে, জি স্যার লিখতেছে। জিহাদ হোসেন, আরে বেটা, এটা ইসলামের ইতিহাস না। ইসলামের ইতিহাসে তুই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় পাবি বল? সিম্পলি ধরতে পারিস না? আচ্ছা, মোটামুটি সবাই ইয়ে করে ফেলছে। সো আমরা হচ্ছে এখন সামনে আগাই। তারপরে কি আছে? বাংলায় ইংরেজদের রাজনৈতিক আধিপত্যের যে পটভূমিটা, মানে কিভাবে আসলে তারা শুরু করলো রাজনৈতিক ক্ষমতাটা, তারা কিভাবে খাটানো শুরু করলো, এটা একটু সিম্পলি আমরা দেখে নিই। তোমরা হয়তো বইতে অনেক বিস্তারিত পাবা, এখানে আমি বিস্তারিত জাস্ট শর্ট শর্ট আকারে তোমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি পয়েন্টগুলা। এগুলো জানলে ইনশাল্লাহ তুমি সিনসিয়ার 100% অ্যান্সার করতে পারবা, কারণ এইগুলাই মূল টপিক গুলা। সো টেনশন নেই যে স্যার কি পড়াচ্ছে এগুলা, বুঝতে পারছো কেন ইংরেজরা সুযোগ পেল।
প্রথমে হচ্ছে মুঘল সম্রাট, মুঘল আমলে যে সম্রাট ছিল তার দুর্বলতা, তারা মানে ইউরোপদেরকে সুযোগ দিয়েছিল সে মুঘল সাম্রাজ্যের দুর্বলতা, কেন্দ্রীয় শাসকের দুর্বলতা, মানে ওই যে প্রথমে ওই দেশের যে কেন্দ্রীয় যে শাসক ছিল তার একটা দুর্বলতা ছিল, এই দুর্বলতার কারণেই কি, আচ্ছা ওই মানুষটা যদি দুর্বল না হয় তুমি কি যা ব্যবসা বাণিজ্য করে ওই ওনার ক্ষমতা দখল করতে পারবা? অবশ্যই ওই মানুষটা দুর্বল বিধায় তুমি ওই দেশে যা ব্যবসা বাণিজ্য করতে যাও ওই দেশে শাসক হতে পারবা, কারণ ওই মানুষটা দুর্বল, তোমার থেকে দুর্বল। এর জন্য এই জিনিসটা সিম্পলি বুঝাইছে, বুঝতে পারছো? তারপর হচ্ছে প্রাদেশিক শক্তির উত্থান। প্রাদেশিক মানে আহ প্রাদেশিক মানে এটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ বোঝায়। এই দেশগুলোর শক্তি মানে পার্শ্ববর্তী দেশ কারা ছিল, ইউরোপীয় তো বিভিন্ন দেশ ছিল, ওই দেশের শক্তি বেশি ছিল। স্থানীয় রাজনৈতিক বিভেদ, রাজনীতিতে বিভেদ স্থানীয় যখন ওই দেশে যায় স্থানীয় ক্ষমতা করে তখন ওই দেশের বিভিন্ন রাজনৈতিক যারা ছিল দায়িত্বে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল। তো এইখানে হচ্ছে স্থানীয় রাজনীতিতে বিভেদ সৃষ্টি হয়েছিল, যার কারণে হচ্ছে ইংরেজরা সুযোগ পেয়েছিল। তারপরে ইউরোপীয় কোম্পানিগুলোর পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা, এই যে ইউরোপীয় যে কোম্পানিগুলো আছে এইটা হচ্ছে মানে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তারা যে মানে ওই যে প্রতিযোগিতাটা করছিল, প্রতিযোগিতা ওইখানে তো ইউরোপ কান্ট্রির দেশগুলাই, সো ওইখানে হচ্ছে সব তো তারাই মূলত ইউরোপ কান্ট্রির দেশগুলা, ওইখানে হচ্ছে তাদের ক্ষমতাটা একটু বেশি ছিল, যার কারণে হচ্ছে এরকম হয়েছিল, ওরা হচ্ছে সুযোগটা পাইছিল। তারপরে কি ইংরেজদের সামরিক ও কূটনৈতিক কৌশল, এখন তুমি ধরো ভারতে ব্যবসা করতে গেছো, তাহলে তুমি ভারতের ক্ষমতা দখল করতে চাচ্ছ মানে কি, তুমি তাদেরকে কূটনীতিক মানে মানে তাদেরকে কিভাবে জালে ফালানো যায়, তাদেরকে কিভাবে ক্ষমতা থেকে সরানো যায়, এই জিনিসগুলো প্ল্যান করতেছো, বুঝতে পারছো? ইংরেজদের সামরিক ও কূটনীতিক কৌশল, এই কৌশলের কারণে তারা সুযোগ পেয়েছিল, তাদের মাথায় মাস্টারমাইন্ড ব্রেন আছে, কৌশল করছে কিভাবে ওদেরকে সরানো যায়, এর কারণে ইংরেজরা মানে প্রভাবটা বিস্তার করতে পারছে, পরবর্তীতে তাদের টার্গেটে সাকসেসফুল হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, রাজু আহমেদ বলছে বুঝতেছি না স্যার, তোমরা কারা কারা বুঝতেছো আর কারা কারা বুঝতেছো না এটা একটু বলো তো আমাকে কমেন্টে, তাহলে আমি আবার আরেকবার রিপ্লাই করব। এই যে মিম বিশ্বাস বলছে আমি বুঝতেছি, সিম্পল সিম্পল কথা তো বোঝার কথা, আমি তোমাদেরকে বিস্তারিত একদম বইয়ের ভাষায় বোঝাচ্ছি না, কারণ হচ্ছে যদি আমি বইয়ের মতনই বোঝাই দিই তাহলে আমি কিসের শিক্ষক, আমি মেন মেন থিমগুলো তোমাদের মাথায় দিতে চাই, ওইখান থেকে যাতে তুমি যে বই রিডিং পড়ছো ওইখান থেকে এই মূল মূল টপিকগুলো যদি আমি ধরাই দিতে পারি তুমি ইনস্ট্যান্ট বানায় লিখতে পারবা, তোমার সৃজনশীল অ্যান্সার করার ক্ষমতা চলে আসবে এই অধ্যায় থেকে ভিতরে। সো আমার লক্ষ্য হচ্ছে এইটা, বই দেখে তো তুমি বাসায় করতে পারো, তাহলে আমার কি প্রয়োজন, আমার হচ্ছে কাজ মেন মেন থিমগুলো ধরাই দেওয়া। এই যে অনেকেই লিখতেছে যে জি বুঝতেছি, জেসি বলছে বুঝছি স্যার, শুভ রায় বলছে বুঝতেছি, এই যে এমডি জিন্নুর ইসলাম বলছে স্যার বুঝতে পারছি, এই তো সবাই তো বুঝতেছে, যারা বুঝবে না ওরা হচ্ছে একটু এই ক্লাসটা শেষ হওয়ার পর রেকর্ড ক্লাসটা আবার দেখে নিবা, আমার কথাটা আরেকবার শুনলে হয়তো তোমরা বুঝতে পারবা। তার মানে এইখানে আমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারলাম যে কিভাবে কি ইংরেজরা সুযোগ পেল, কিভাবে ইংরেজরা সুযোগ পেল, সিম্পল কথা আরেকবার আমি বলে দেই, তারা কিভাবে সুযোগ পেয়েছে, তারা হচ্ছে মাস্টার মাইন্ডের মানুষ, তারা হচ্ছে তাদের দুর্বলতা পাইছে আইসা, তাদের স্থানীয় ক্ষমতা, ভারতের স্থানীয় ক্ষমতা দুর্বল ছিল, স্থানীয় শাসক দুর্বল ছিল, তারা এই যে দুর্বলতা যায় খাপ বসাইছে, এবং এই যে ইংরেজরা ওরা তো খুব মানে খুব বুদ্ধিমান ছিল, ওরা হচ্ছে ওদেরকে কূটনৈতিক মানে বিভিন্ন ধরনের কৌশল টৌশল করে ওদেরকে ক্ষমতা থেকে সরাই নিয়ে আসছে, এগুলাই তো, এর জন্যই তো ওরা ইংরেজরা ক্ষমতাটা বসাইতে পারছে, ক্ষমতায় টিকে থাকতে পারছে, বুঝতে পারছো? এগুলাই। আচ্ছা, রাজু আহমেদ তুমি বলছো কয় মিনিট হয়েছে আমাদের ক্লাস, মোটামুটি কত
24 মিনিটের মতন এরকম হয়েছে, এর বেশি হয় নাই হয়তো, এর আশেপাশে। তাহলে আমরা তারপরে কি পড়বো? সিরাজউদ্দৌলা বনাম ইংরেজ, মানে কি যুদ্ধ কার সাথে হয়েছিল? সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে। সো এখানে হচ্ছে সিরাজউদ্দৌলা বনাম ইংরেজ, এটা আমরা দেখে দিই, একটু দেখি। সংঘাতের গুরুত্বপূর্ণ কারণ। সংঘাত মানে কি? মানে এই যে দুইজনে যে মানে কি বলে এটারে, সংঘর্ষ হয়েছিল, দুইজনে যে লাগালাগি করে যে যুদ্ধটা হয়েছিল, এই জিনিসটা হচ্ছে এখানে বোঝাচ্ছে যে সংঘাতের গুরুত্বপূর্ণ কারণগুলা। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কারণগুলো পড়ি। ইংরেজরা দিন দিন যাচ্ছিল পরে তাদের যে দুর্গগুলা কি, ধরো বিভিন্ন জায়গায় তারা হচ্ছে তাদের বিভিন্ন আস্তানা তৈরি করতেছিল, এগুলা হচ্ছে দুর্গ। এগুলা কি দুর্গ, এগুলা এক একটা হচ্ছে দুর্গ। তো এইগুলা শক্তিশালী করছিল, দুর্গ শক্তিশালী করছিল ইংরেজরা। নবাবের অনুমতি ছাড়া বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল কারা? ইংরেজরা। ও একটা দেশের নবাব, ওরে ছাড়াই তুমি অনেক কিছু করে ফেলতেছো, তাহলে কি এটা নবাবের কি রাগারাগির ব্যাপার না? এই যে সংঘর্ষ তৈরি হচ্ছে, এই জিনিসটা। বাণিজ্যিক সুবিধার অপব্যবহার করছিল ইংরেজরা, যে বাণিজ্যিক সুবিধা দিছে ওরা হচ্ছে এটা খুব অপব্যবহার করছে, জুলুম করছে, 2 নাম্বারি করছে, দুর্নীতি করছে, এইগুলা বোঝাচ্ছে। তারপরে কি আছে? তার মানে বাণিজ্যিক, এটা পড়লাম আমরা। নবাবের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছিল, মানে নবাব যখন রাগান্বিত তখন আবার নবাবকে চ্যালেঞ্জ করতেছে। কেমন একটা বিষয়, নবাবকে চ্যালেঞ্জ করতেছে, নবাবের যে কার্যক্রম আছে ওগুলোর চ্যালেঞ্জ করতেছে, যে কর্তৃত্ব মানে কাজ, এগুলোকে চ্যালেঞ্জ করতেছে। এগুলো হচ্ছে সিম্পলি কারণ। ফলে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের সংঘাত তীব্র হয়। যখন দেখলো যে এই যে দুইজনের সংঘর্ষ বাড়তেছে, তখন নবাবের সাথে তাদের যে দুইজনের যে ঝামেলাটা, এটা আরো তীব্র হয়ে গেল। তারা দুইজনের প্রতি কি আরো বেশি আকৃষ্ট, তীব্রতা বেড়ে গেল। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। আচ্ছা, তারপরে আমরা পড়বো পলাশী যুদ্ধ। পলাশী যুদ্ধ খুবই প্রিয় একটা জিনিস, প্রিয় বলতে মানে খুবই পরিচিত একটা জিনিস তোমাদের, কারণ পলাশী যুদ্ধের নাম শোনেন এমন কোনো বান্দা হয়তো নাই এই ক্লাসে, আছে নাকি? আবার পলাশী যুদ্ধ শুনিস নাই? তোদের মধ্যে কি এমন কেউ আছে রে? না, মনে হয় হ্যাঁ, অনেকেই শুনছে, যার কারণে কমেন্টস পাচ্ছি না ওরকম। ঠিক আছে, আমরা পলাশী যুদ্ধ পড়ি। তার মানে পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালে। কত সালে? পলাশী যুদ্ধের সাল অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা মানে কি নেচার, মানে এটা হচ্ছে মানুষের মানে কি বলে এটারে, এটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ঘটনা, এর জন্য মনে রাখতে হবে। এইখান থেকে প্রশ্ন আসে, তাই এটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? পলাশী যুদ্ধ কত সালে, এগুলো তো মানুষের মুখে মুখে থাকে, এগুলা যদি সালগুলা যদি মনে না থাকে, এটা লজ্জাজনক বিষয়। বুঝতে পারছো? তারপরে কি, পলাশী যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757 সালে। পলাশী যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ কার সাথে হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলার সাথে, এবং ইংরেজের পক্ষ রবার্ট ক্লাইভ ছিল, এই দুজন নেতা ছিল যুদ্ধের। তারপরে যুদ্ধের ফল কি হইলো, এখানে আমি বিস্তারিত তুলে ধরে নেই, কারণ এখান থেকে আমি হচ্ছে শর্ট ক্লাস নিতেছি। বুঝতে পারছো? তাই তাহলে পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের পক্ষ থেকে ছিল রবার্ট ক্লাইভ। যুদ্ধ তো হয়েছে ইংরেজদের সাথেই, এখান থেকে তাদের নেতা ছিল কে? রবার্ট ক্লাইভ। যুদ্ধের ফল কি হয়েছে? একদম সিম্পলি পলাশী যুদ্ধের যে ফলটা, এটা কি? নবাবের পরাজয় হয়েছিল। কি হয়েছিল? নবাবের পরাজয় হয়েছিল, এই জিনিসটা হয়েছিল একদম মেন ফল। এইভাবে কোনো সময় চিন্তা করছে যে পলাশী যুদ্ধের ফল কি? নবাবের পরাজয়। সিম্পল কিন্তু বিষয়টা। বুঝতে পারছো? এই তো আমার অনেক গুড স্টুডেন্ট পারে, এমডি মুকুল 1757 বলে দিছে। গুড, ভেরি গুড, ভেরি গুড মুকুল। আচ্ছা, তারপরে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে কি আছে? পলাশী যুদ্ধ এর প্রধান কারণগুলো একটু জানা দরকার। আমি গতকালকে ক্লাস নেওয়ার জন্য বলছিলাম, ক্লাস নেওয়ার সময়, যে আমরা একটা জিনিস ধরো, পলাশী যুদ্ধ একটা টপিক, এইটাকে পড়ার সময় আমরা কি পড়বো? যুদ্ধের প্রেক্ষাপট পড়বো, যুদ্ধের কারণগুলো পড়বো, যুদ্ধের ফলাফল গুলো পড়বো। ইনশাল্লাহ এই যুদ্ধ থেকে আমার কমপ্লিট হয়ে যাবে এই যুদ্ধটা। এই 3টা জিনিস যদি কেউ পড়তে পারে, তেমন ভাবে আজকে আমরা পলাশী যুদ্ধ পড়বো।
কি পড়বো আমরা এখানে? পলাশী যুদ্ধের প্রধান কারণগুলা। 1 নাম্বার কারণ কি ছিল? ইংরেজদের অবাধ বাণিজ্যিক সুবিধার অপব্যবহার। ওই যে আগে আমরা পড়ে আসছি যে এখানে ইংরেজরা বাণিজ্যর মানে ব্যবসা বাণিজ্যের অপব্যবহার করছে, দুর্নীতি ভাবে ব্যবসা করছে, দুর্গ নির্মাণ করছে, একটু আগে আমরা দেখে আসছি, সামরিক প্রস্তুতি নিছে, নবাবের কর্তৃত্ব অমান্য করছে, নবাবের যে আদেশ নিষেধ গুলো ছিল এগুলো হচ্ছে ইংরেজরা অমান্য করছে, অমান্য করে তাকে মানে ক্ষুব্ধ করে তুলছে নবাবরে, ইচ্ছা করে ইংরেজরা নবাবের সাথে যাতে সংঘর্ষ আরো বাড়ে এর জন্য। ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ, ইংরেজরা কি কি করছে? ওই যে নবাবের যে কর্তৃত্বে মানে তার যে আদেশ নিষেধের রাজনীতির যে আইনগুলো ছিল এগুলো হচ্ছে তারা হস্তক্ষেপ করছে এখানে, বুঝতে পারছো? তারপরে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের সংঘাত, সিরাজউদ্দৌলার সাথে সংঘাত কি মানে সংঘর্ষ, সংঘাত মানে কি দুইজনের একটা। এমডি জুন্নুর ইসলাম, হ্যাঁ ভেরি গুড, ভাগীরথী নদীর তীরে হয়েছিল পলাশী যুদ্ধটা, এই যে স্টুডেন্ট ভালো। তারপরে কি অভ্যন্তরীণ ষড়যন্ত্র, অভ্যন্তরীণ ষড়যন্ত্র কি? যেমন নবাবের খালা কিন্তু ঘসিটি বেগম, ও কিন্তু নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। আশা করি সিম্পলি পলাশী যুদ্ধের কারণগুলো বলতে তোমরা বুঝতে পারছো। এইগুলা পড়লেই ইনশাল্লাহ তোমার পলাশী যুদ্ধের কারণগুলো দেখছে না, আর কিছু পড়তে হবে না, সৃজনশীল অ্যান্সার করার জন্য এতটুকুই যথেষ্ট। আমি কেন বিস্তারিত পড়বো? আমি শোনো, গাধার মতন পরিশ্রম করে কোনো সময় ভালো করা যায় না, তুমি স্মার্ট ওয়েতে পড়ো। যেমন আমি তোমাকে সিম্পলি বুঝাই দিলাম যে পলাশী যুদ্ধের কারণগুলো ছিল কি? ইংরেজদের বাণিজ্যিক অপব্যবহার, ইংরেজরা 2 নম্বরই করে ব্যবসা করছে, ইংরেজরা রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছে, তারপরে কি নবাব সিরাজউদ্দৌলার সাথে সংঘর্ষ করার চেষ্টা করছে, এইগুলো সিম্পল কারণ। সিম্পল না একদম, এইভাবে পড়তে হবে। আচ্ছা, তারপরে কি আছে? পলাশী যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব। পলাশী যুদ্ধের গুরুত্বটা আমরা দেখি, ঐতিহাসিক গুরুত্ব। পলাশী যুদ্ধ ছিল একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা। এর মাধ্যমে কি হয়? সূচনা মানে এর মাধ্যমে পলাশী যুদ্ধের পর কি শুরু হয়েছিল? বাংলায় ইংরেজদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পায়। যেহেতু যুদ্ধটা ইংরেজরা ইচ্ছা করে করছে আর নবাব তো হেরে যায়, তাহলে অবশ্যই কি ইংরেজদের রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাইছে। তারপরে নবাবী শাসন দুর্বল হয়ে গেছে। তারপরে হচ্ছে কোম্পানির ক্ষমতা দ্রুত বাড়তে থাকে। কার? ওই যে ইংরেজদের কোম্পানি, কারণ ওরাই তো প্ল্যানিং করতেছে, নবাবকে দুর্বল করতেছে, তাহলে অবভিয়াসলি কি কোম্পানির ক্ষমতা দিন দিন বাড়তে থাকবে। পরবর্তী সময়ে ইংরেজদের আরো বড় রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্যের পথ তৈরি হয়। সবকিছু মিলিয়ে যখন ইংরেজরা নবাবকে দুর্বল করতে 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 শেষমেশ পরাজয় করে ফেলাইলো, তখন হচ্ছে কি তাদের একটা নতুন আধিপত্যে মানে জুলুম করা, ওই ক্ষমতা বিস্তার করা, তারাই তো তখন শাসক, এটা সৃষ্টি হইলো, তৈরি হইলো। বুঝতে পারছো জিনিসটা সিম্পলি? আচ্ছা, তারপরে কি আছে দেখো, এখন হচ্ছে পলাশী যুদ্ধ থেকে আমরা যেই 3টা জিনিসের সব থেকে বেশি গুরুত্ব দিব এই অধ্যায়, সব থেকে বেশি গুরুত্ব দিব এই 3টা টপিক হচ্ছে পলাশীর যুদ্ধ, পুরো পুরো যুদ্ধটারে কিভাবে কি করছে, পলাশী যুদ্ধের কারণ ফলাফল, ইংরেজদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, কিভাবে ইংরেজরা এই দেশের রাজনৈতিক আধিপত্য মানে প্রতিষ্ঠা করছে পলাশী যুদ্ধের মাধ্যমে। এই 3টা জিনিস তোমরা নোট করে ফেলো, এই 3টা জিনিস পড়লে তোমার পলাশী যুদ্ধ কমপ্লিট। বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি এ পর্যন্ত আমাদের ক্লাস কিন্তু আজকে শেষ। মোটামুটি এই অধ্যায়ে বেসিক গুলো আমি বুঝাই দিছি। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা এইটা আমাকে এখন কমেন্ট করে জানাও তোমরা, এটা কমেন্ট করে জানাও। আর কে কে নোট করছো আমাকে কমেন্টে বলো, স্যার আমি নোট করছি আপনার ক্লাসটা। এই তো জেসি বলছে কোনো সমস্যা নাই স্যার, ভেরি গুড জেসি, বুঝতে পারছি, ভেরি গুড। এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ আজকে, এটা কি বাড়ির কাজ। এই সৃজনশীলটা যারা যারা ক্লাসে আসো সবাই শাহজালাল ইসলাম, ভেরি গুড, ও বলছে স্যার আমি নোট করছি, ভেরি গুড। তারপরে হচ্ছে আরাফাত সামির, ও বলছে আমি নোট করছি, ভেরি গুড। এমডি মুরুল, ইয়েস বুঝছি, ভেরি গুড। শুভ রয় বলছে স্যার বুঝছি, নোট করছি, ভেরি গুড। এবার ডিএন তুমি বলছো আমি নোট করছি, ভেরি গুড। এই তো আমার আমার গুড স্টুডেন্ট গুলা।
এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক সবাই লিখে রাখো। এইটা আজকে রাত 12টার মধ্যে তোমরা সৃজনশীলটা, যেহেতু আজকে আর কোনো ক্লাস নাই, আমাদের সকল টিচার হচ্ছে ট্যুরে গেছে, যার কারণে হচ্ছে তোমাদের 2 দিন ক্লাস অফ ছিল, রুটিনে ক্লাস নাই 14-15 তারিখ। সো আমি হচ্ছে কোনো একটা সমস্যার কারণে যেতে পারিনি, তাই আমি হচ্ছে তোমাদেরকে একটু সময় দিলাম বেশি। সো কালকে থেকে আবার নিয়মিত আমাদের ক্লাসগুলো হবে, যেভাবে ইবিএ ক্লাসগুলো হচ্ছে সেটা নিয়ে প্যারা নাই। আজকে রাতে 12টার মধ্যে এই সৃজনশীলটা লিখে গ্রুপে স্ন্যাপ দিয়ে আমাকে ট্যাগ করে সাইদ আহমেদ হাবিব স্যার এডুকেটর এটা লিখে তুমি আমাকে পোস্ট করবা, ঠিক আছে, আমাদের যে গ্রুপে ক্লাস হচ্ছে। সো আমি জানি সবার হোমওয়ার্ক পাই, যারা এর আগে অনেকে হোমওয়ার্ক করে নাই পরিণতি ক্লাসে, অবশ্যই কিন্তু আমি সৃজনশীল চাই। এখন কিন্তু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে তো যেহেতু ক্লাসটা শেষ, তাই হচ্ছে আমাদের আর বিস্তারিত করবো না, মাইকের চার্জও শেষ হয়ে গেছে। আহ, তোমরা হচ্ছে এই যে এইটা সৃজনশীলটা অ্যান্সার করে এটা গ্রুপে পোস্ট করবা, এবং এই যে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমি দিয়ে দিছি, এইটা হচ্ছে বাসায় পড়ে নিবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ক্লাসে। আহ, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ক্লাসে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সালামু আলাইকুম।